আমাকে নিয়ে যে মামলা বা অপবাদের কথা শোনা গিয়েছিল, সেই জায়গাটায় আসলে কি আমার কোনো ক্রাইম আছে কিনা, আমি আজকে একটা বিষয় একেবারে ক্লিয়ারলি সবার জানার স্বার্থে জানিয়ে রাখছি। সেটা হচ্ছে 100% না। যেই ধরনের কুৎসা রটনা হয় যে আমি কোনোভাবে কাউকে আর্থিক কোনো কিছুর কারণে ব্ল্যাকমেইল করেছি কিনা, কখনো 100% নেভার, নো। এরকম কখনো হয়েছে কিনা যে আমাদের সমাজে যে জিনিসটা বলে যে টাকার জন্য কারোর সাথে বিয়ে করা, প্রেম করা, কিংবা অনৈতিক কোনো সম্পর্ক করা, কোনো সেক্সুয়াল রিলেশনশিপ করা, এমন কোনো কিছু আমার জীবনে ঘটেছে কিনা, 100% নো, নেভার, নট অ্যাট অল। তবে যখন আপনি একজন পুরুষকে দেখবেন যে অনেক সফল হচ্ছে, কখনো কখনো তার সেই সফলতাটাকে থামিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে কন্টেন্ট বা বাজে মিথ্যা মামলা বা বিভিন্ন কুৎসা রটনা করা হয়। সেম জিনিসটা কিন্তু নারীর ক্ষেত্রেও ঘটে। যখন আপনি দেখেন একটা মানুষ খুব সফল হয়ে যাচ্ছে, তখন তাকে দমিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের অপবাদ দেন। সো প্রথমত আমি আজকে যেটা ক্লিয়ার করব, 1 নাম্বার হচ্ছে যেই কথাগুলো আপনারা অনলাইনে শোনেন একটা নির্দিষ্ট মহল থেকে ছড়ানো, সেগুলো 100% মিথ্যা। এবং আলহামদুলিল্লাহ আমার যে ফিনান্সিয়াল যে জায়গাটা বলে যে আমার আর্থিক উৎস কি, আমি বাস্তব জীবনে খুব সিম্পল লাইফ লিড করি আলহামদুলিল্লাহ। এবং যেই জিনিসগুলোকে আমরা লাক্সারি হিসেবে দেখি জীবনে, যে অনেক অনেক বিদেশ ভ্রমণ, আমি আলহামদুলিল্লাহ এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যারা আর্থিকভাবে খুব সচ্ছল এবং তারা খুব বেশি আসলে দৈনন্দিন জীবনে লাক্সারিতে বিলিভ করে না, কিন্তু তারা অনেক দেশ বিদেশ ভ্রমণ করে, তারা অনেক ক্লাইমেট, উইমেন্স রাইটস, জেন্ডার রাইটস, এই ব্যাপারগুলো নিয়ে অনেক সচেতন, একেবারে অ্যাক্টিভলি আন্তর্জাতিকভাবে কাজ করে। সো সেই জায়গা থেকে আমি যে লাইফস্টাইলটা পেয়েছি, আমি যদি তুলনা করি আমাদের দেশের হয়তো যারা প্রধানমন্ত্রী আছেন কিংবা অনেক বড় কোনো দেশের রাষ্ট্রদূত আছেন, তাদের থেকে তুলনা করলেও আমার বাবা বা আমার ফ্যামিলি আরো অনেক বেশি বিদেশ ভ্রমণ করেছে। তো আমার জীবনে এটা আসলে কোনো নতুন চমক বা কোনো আকর্ষণীয় কিছু কখনো ছিল না। এবং আমি যদি আসলে এজ ডিফারেন্সের কথাও বলি, আমাকে জানি না আমার এটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য, আমাকে আমার বয়সের থেকে হয়তো অনেক ইয়াং মনে হয়। অনেকের কাছে মনে হয় যে একেবারে ওই যে একটা কি শুনেছিলাম, উঠতি বয়সী মডেল, হ্যাঁ, খুবই ফানি একটা বিষয়। না, আমার বয়স 30-এর কোঠা পার হয়ে গেছে এবং এই বয়সে এসে আসলে আমি যদি কারোর সাথে আসলে বিয়ে করি বা সম্পর্কে যাই, তার বয়স যদি 40-এর ঘরে থাকে, সেটা আসলে আপনারা যেরকম ভাবেন যে অনেক বড় এজ ডিফারেন্স, তেমন না। বরং আমাকে দেখতে অনেক টিন এজ মনে হয়, সামনাসামনি মনে হয় অনেক ইয়াং। এখন এটা পজিটিভলি আমি সবসময় নেই, কিন্তু দেখা যাচ্ছে যে সিরিয়াস প্রফেশনে এটা একটু নেগেটিভ হয়ে যায়। বা অনেক সময় আমার থেকে বয়স অনেক ছোট, 5 বছরের ছোট, 8 বছরের ছোট, তারাও দেখা যায় যে ছেলেরা দাড়ি গোফ রাখলে মনে হয় আমার থেকে অনেক বড়। তো এই জায়গায় একটু কনফিউশন হয় এজ নিয়ে। তবে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এখন পর্যন্ত আমার ভেতরে আসলে ওই যে প্রাণবন্ত যে ব্যাপার থাকে কম বয়সের, সেটা ধরে রেখেছে। আর দ্বিতীয় আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি 2020 সালে মিস বাংলাদেশ এই খেতাবটি অর্জন করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করি আন্তর্জাতিক জায়গাতে মিস আর্থ নামে ইউনাইটেড নেশন রেকগনাইজড একটা বিউটি প্যাজেন্টে, যেখানে শুধু বাহ্যিক সৌন্দর্য না, বরঞ্চ বিভিন্ন দেশের একেবারেই ওয়েল গ্রুমড, খুব সুন্দর করে কথা বলতে পারে, খুব সুন্দর করে নিজেকে পলিশ করেছে এমন মানুষেরই এনভায়রনমেন্ট এবং সোসাইটিতে কি অবদান আছে বা কি অবদান রাখার সক্ষমতা আছে, সেটার যাচাই বাছাই করে আসলে একজনকে উইনার করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ সেই সুন্দর একটা উদ্যোগের আমি অংশগ্রহণ করতে পেরেছি, অংশ হতে পেরেছি। তবে আমি কখনোই মডেল কিংবা অভিনেত্রী ছিলাম না।
আমি উপস্থাপনার কাজ করেছি এবং আমি কিন্তু উপস্থাপনাটা প্রফেশনালি করতাম বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে, এমনকি আমি নিউজ প্রেজেন্টেশনও করেছি, নিউজ প্রেজেন্টেশনে কোর্স করে শিখে করেছি। তো কেউ যদি বলে যে আমি আগে উপস্থাপিকা ছিলাম, সেটা সত্যি হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এবং আমি খুব ভালো লিখি, লেখা বলতে গল্প কবিতা না, হ্যাঁ, আমি খুব ভালো আসলে অফিসিয়াল লেটার লিখি, মানুষের স্পিচ লিখি ঘোস্ট রাইটার হিসেবে। এমন অনেক আমাদের দেশের এবং আন্তর্জাতিক জায়গার অনেক বড় বড় রাজনীতিবিদ আছেন, কূটনৈতিক আছেন, যাদের লেখাগুলো আপনি যখন পড়েন বিভিন্ন ম্যাগাজিন, নিউজ পেপারে কিংবা অফিসিয়াল কোনো ডকুমেন্টে, সেই লেখাগুলো আমি অ্যাজ আ ঘোস্ট রাইটার লিখি, কিন্তু তাদের নামে সেটা সাইন হয়। সো কেউ যদি বলে মেঘনা আলম রাইটার ছিল, সেটা অনেকটাই সত্যি। আমাকে যদি বিউটি কুইন বলে, যেহেতু আমি সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছিলাম, সেটাও সত্যি। কিন্তু অভিনেত্রী বলতে যেটা বোঝায়, আমার কোনো থিয়েটার, কোনো নাটক, কোনো সিনেমাতে অভিনয় করার কোনোই অভিজ্ঞতা ছিল না। কিংবা মডেলিং বলতে যেটা বোঝায়, কোনো ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করার জন্য সেইটার কোনো একটা হচ্ছে মডেলিং এর কাজ করা, সেগুলোর আসলে কোনো অভিজ্ঞতা ছিল না। তবে আমি এই প্রফেশন, মডেলিং, অভিনয়, এগুলোকে অনেক সম্মান করি। এবং এখন যখন আসলে আমার উইকিপিডিয়াতে পর্যন্ত আমার একটা পরিচয় হয়ে গেছে যে মডেল কিংবা হচ্ছে আলোচিত মডেল, অভিনেত্রী, এখন অনেক কাজের প্রপোজাল আসছে, সেখান থেকে কিছু কাজ আমি করব, কারণ আমি এই প্রফেশনগুলোকে খুব রেসপেক্ট করি। ইনফ্যাক্ট ছোটবেলা থেকে আমার কাছে মনে হতো যে আমি যদি অনেক সুন্দর হতাম, তাহলে হয়তো আমি অভিনেত্রী, মডেল হতাম। এখন যখন মানুষের কাছে মনে হচ্ছে যে এই কাজগুলো করার আমার যোগ্যতা আছে, আমি সেটাকে একদমই ছোট করে দেখি না, আমি সেই কাজগুলো করব। এবং খুব রিসেন্টলি আমি মহল্লা নামে একটা নাটকে অভিনয় করেছি। নাটকটা বুঝতে একটু সময় লাগবে, নাটকটা একেবারেই আমার জীবনের সাথে অনেকটা মিলে যায়, আমাকে মাথায় রেখেই ক্যারেক্টারটা বানানো। যেখানে একটা মেয়েকে দেখানো হয়, যে মেয়েটার সৌন্দর্য দেখে সবাই তার প্রতি আকর্ষিত হয়, কিন্তু মেয়েটি কিন্তু আসলে খারাপ না, হ্যাঁ, সে মানুষের প্রতি মানুষ যে তার প্রতি আকর্ষিত হয়, এটা ব্যবহার করে আসলে বিভিন্ন ধরনের ক্রাইম বা ক্রিমিনাল ডিটেক্ট করে এবং সমাজের জন্য ভালো করে। এখন যখন আমার কাছে আসলে এই নাটকের প্রস্তাবনাটা আসে, আমার কাছে স্ক্রিপ্টটা পড়ে মনে হয় যে কাজ করা যায়। এবং এখন আলহামদুলিল্লাহ আরো অনেক সুন্দর সুন্দর কাজের অফার আসছে। আমি যদি আমার রাজনৈতিক যে জীবন এবং আমার প্রফেশন, যেটা একজন রাজনৈতিক প্রশিক্ষক বলে বা পলিটিক্যাল এডুকেটর হিসেবে আসলে আমি আন্তর্জাতিক জায়গায় কাজ করি, সেই জায়গাগুলো ভালোভাবে ম্যাচ করে আমার স্কেডিউলে যদি আমি দেখি যে আমার অভিনয়, মডেলিং করারও সময় আছে, আমি এটা সম্মানের সাথে করব। আমার কাছে এটা একেবারেই হচ্ছে খারাপ কোনো প্রফেশন মনে হয় না। আর তাহলে আমি দুইটা বিষয় ক্লিয়ার করলাম, একটা হচ্ছে আমার প্রফেশন, আর একটা হচ্ছে আমার কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা। অবশ্যই নেই। এবং আপনাদেরকে আরো একটা বিষয় আমি অবগত করি, একটা নির্বাচন জেতা আর নির্বাচনের সেরা প্রার্থী বা সবচেয়ে যোগ্যতা সম্পন্ন যেই প্রার্থী, যার জেতা উচিত, দুইটা কিন্তু খুব আলাদা। আমাদের দেশে অনেকে বলে যে আপনি যদি রাজনীতি বোঝেন, তাহলে তো আপনার নির্বাচন জেতা উচিত। এটা একেবারেই ভুল একটা কথা, কারণ রাজনীতি আসলে কোনো প্রতিযোগিতা জেতার বিষয় না। আমরা যে ওই রাজনীতি বলতে অনেক সময় ভাবি না যে খুব নোংরা কিছু, ষড়যন্ত্র করা কিংবা হচ্ছে বুদ্ধির খেলা দিয়ে নিজেকে জয়ী করে ফেলা, এই জিনিসগুলো আসলে রাজনীতি না। তাহলে রাজনীতিটা কি বলেন তো? রাজনীতি হচ্ছে একটা রাজ্য বা একটা দেশ পরিচালনা করার জন্য যে আইনি কিংবা কূটনৈতিক বা আন্তর্জাতিক সম্পর্কের প্রয়োজন হয়, এই জিনিসগুলো যারা পরিচালনা করে, ডিসিশন নেয় এবং দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করার যে পথ আছে, এটা যারা হচ্ছে বুঝতে পারে, সেটাই হচ্ছে রাজনীতি। যেই নীতির ওপর নির্ভর করে এই যে দেশটা পরিচালনা হবে। তো রাজনীতি করতে এসে যারা নির্বাচন করে এমপি হতে চায়, মেম্বার অফ পার্লামেন্ট হতে চায়, তারা আসলে কি কাজ করে, তাদের কি উদ্দেশ্য? তারা একটা দেশের আইন প্রণয়ন, আইন সংস্কার কিংবা একটা দেশের বিভিন্ন পলিসি, এই বিষয়গুলো নিয়ে কাজ করে। আমাদের বাজেটটা কি হবে, বাজেটটা কোন খাতে হবে, এবং আমরা যে সরকারটা গঠন করব, সেই সরকারের একটা জবাবদিহিতার সিস্টেম করা, সেই সরকারটা আসলে দুর্নীতি মুক্ত আছে কিনা,
এই বিষয়গুলো যারা নিশ্চিত করে তারাই হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি। আমাদের দেশে রাজনীতি বলতে আমরা কি বুঝি জানেন? রাজনীতি বলতে আমরা ভাবি যে জনগণকে গ্র্যাব করে রাখা একটা এলাকার, কিংবা একটা দলের হয়ে সেই দলের লোকজনকে দিয়ে একটা এলাকা কন্ট্রোলে রাখা। এই বিষয়টা আসলে রাজনীতি না, এটা এক ধরনের কৌশল বলতে পারি, এক ধরনের ষড়যন্ত্র বলতে পারি, কিন্তু এটাকে রাজনীতি বলে না। এবং এই যে সিস্টেমটা আমাদের দেশে নোংরামি হয়ে আসছে, যেটাকে আমরা রাজনীতি বলি, তার ফলে সত্যিকারের যারা রাজনীতিবিদ, যারা আসলে রাজনীতি বোঝে, যাদেরকে সুযোগ দিলে আমাদের দেশটা আসলে বিশ্বের সম্মানের সাথে দাঁড়াতে পারবে, উন্নত হবে, তাদেরকে আমরা সংসদে নিয়ে যেতে পারি না। কারণ কুচক্রান্ত করে রাজনীতির যে পথটা সেটা আসলে নষ্ট করে দেয়া হয়। তো এইটা আসলে বোঝা খুব প্রয়োজন। এবারের যে নির্বাচন, সেখানে আমার জামানত বাজেয়াপ্ত হয়েছে এরকম আমি কিছু খবর দেখছি। এবারের নির্বাচনে আমার যে আসন, সেখান থেকে একমাত্র বিএনপির প্রার্থী এবং একমাত্র জামাতের প্রার্থী। আমরা যদিও এনসিপি বলি, কিন্তু তারা আসলে জামাত ব্যাকড প্রার্থী। শুধুমাত্র এই বৃহৎ দলের প্রার্থী ছাড়া আরো যতজন ছিল 11 জনের মধ্যে সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। কেন বলুন তো? কারণ এই বৃহৎ দলের যে লোকজন আছে এখানে সদস্য, তারা আসলে এত বেশি সংখ্যায় এবং তারা কোনো ক্রমেই তাদের দলের ডিসিশনের বাইরে গিয়ে কাউকে ভোট দিতে আগ্রহী না। এখানে যদি আমাকে জিততে হতো তাহলে আমাকে আসলে কার ভোট পেতে হতো? এখানে আমি যদি বিএনপিকে আলাদা করে দিই, জামাতকে আলাদা করে দিই, তাহলে বাকি থাকে হচ্ছে আওয়ামী লীগ। আমাদের দেশের একটা বৃহৎ সংখ্যা একটা পলিটিক্যাল পার্টির, যাদেরকে কিন্তু আবার হচ্ছে সোশ্যালি বা সব জায়গা থেকে বয়কট করে রাখা হয়েছে আপাতত। সো তারা তো আসলে প্রথমত ভোট দিতে আগ্রহী না, যেহেতু তাদের পার্টি এবার লিগালি রেকগনাইজ না ভোটিং সিস্টেমে পার্টিসিপেট করার জন্য। এবং দ্বিতীয়ত হচ্ছে যারা সেখানে ইনোসেন্ট বা ভালো আছে, তারা তো পাড়া মহল্লা এলাকাতে পরিচিত যে ওরা আওয়ামী লীগে কাজ করতো। তাদের মধ্যে একটা ভয় আছে যে আমি ভোট দিতে গেলে কোনো আক্রমণের শিকার হব কিনা, কিংবা আমি কাকে ভোট দিচ্ছি সেটা কেউ স্ক্রিন করবে কিনা, এই ভয়েও তারা আসলে ভোট দিতে আসতে চায় না। তো বাকি থাকে কারা? বাকি থাকে তারা যারা বিএনপি জামাত কাউকে চায় না, যারা আওয়ামী লীগকেও চায় না, যারা একেবারেই রাজনীতির সাথে সম্পৃক্ত না, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, এবং যারা হচ্ছে যাদের ভয়ের কোনো কারণ নেই ভোট দিতে আসার। এই সংখ্যা আসলে খুব সীমিত। সেই জায়গায় আপনারা যদি এবার নোটিস করেন যে নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি, আমি কিছু কাজ ইন্টেনশনালি অ্যাভয়েড করেছি। যেমন আমি যদি পুরো ঢাকা 8-এ আমার 5,000 পোস্টার, 5,000 ব্যানার, 5,000 বিলবোর্ড ছড়িয়ে দিতাম, যদিও সেটা বেআইনি এবং নিয়মের বাইরে, কিন্তু আমাদের অন্য প্রার্থীরা কিন্তু সেরকম করেছে, সেটা যদি আমিও করতাম, তাহলে কিন্তু আমার এলাকার যারা ভোটার আছে তাদের কাছে আমার পরিচিতিটা হতো যে মেঘনা আলম নামে যার কথা শুনেছি তার মার্কা ট্রাক, এবং সে গণ অধিকার পরিষদ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাতে আমার ভোট কিছু বেড়ে যেত, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। এবং আমি যদি আমার যে এলাকা আছে সেখানে 3-4 বার করে অনেক কাগজের তৈরি লিফলেট বিতরণ করতাম, সেটাও একটা ওয়ে হতো আমার প্রচারণা হওয়ার, সেটাও আমি করিনি। তারপরে আমি আসি যে স্কুল প্রাঙ্গণগুলো আছে কিংবা সরকারি যে মহলগুলো আছে, সেই জায়গায় গিয়ে আমি যদি বিভিন্ন নাম দিয়ে মত বিনিময় সভা এইভাবে যদি আমার পরিচিতিটা বাড়াতাম, তাহলেও হয়তো ভোটের সংখ্যা বেড়ে যেত, কিন্তু সেটাও নিয়ম বহির্ভূত এবং আমি সেটাও করিনি। 22 তারিখ থেকে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী আমরা প্রচারণা শুরু করতে পারি এবং সেটা শেষ হয়ে যায় 10 তারিখে, 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি। এই যে স্বল্প একটা সময়, এতটুকু সময়ের মধ্যে আসলে কিন্তু কেউ যদি নতুন একজন প্রার্থী হয়, তার পক্ষে ঢাকা 8-এর অলমোস্ট 3 লাখ মানুষের কাছ পর্যন্ত যাওয়া আসলে সম্ভব না। আমাদের যারা অন্য প্রার্থী ছিলেন, তারা অনেকে 30-40 বছর ধরে এই এলাকায় নিজেদের পরিচিতি তৈরি করেছেন, কিংবা
যারা জামাত সমর্থিত প্রার্থী তাদেরও হচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে পরিচিতি এবং অনেক বিশাল একটা অঙ্কের অর্থ ছিল এই নির্বাচনে নিজের পরিচিতি বাড়ানোর জন্য কিংবা ভোটিং সিস্টেম মেকানিজমটাকে ইঞ্জিনিয়ার করার জন্য। তো এই জায়গাগুলোতে অবশ্যই আমি শুরু থেকেই জানতাম যে 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি এই সময়টা আমার জন্য যথেষ্ট না। তারপরও আমি তাহলে কেন নির্বাচনে অংশগ্রহণ করলাম এবং কেন তারপরও আমি বললাম যে আমি সংসদে যাব ইনশাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলি, নির্বাচনে অংশগ্রহণ করার আমার একটা বড় উদ্দেশ্য ছিল রাজনীতি আসলে কি এটা মানুষকে বোঝানো। একজন এমপির কাজ আসলে কি, ক্লিন পলিটিক্স, সেই জায়গাটায় একটা সচেতনতা তৈরি করা। আপনারা যখন শুনেছেন প্রথম দিনই আমি বলেছিলাম যে 22 তারিখের আগে থেকে সবাই প্রচারণা করুক, আমি করব না। আমার যেদিনকে মনোনয়ন বৈধ ঘোষণা হয়, মনোনয়ন বৈধ ঘোষণা মানে কি জানেন? আপনি এমপি হতে যোগ্য, সেই যোগ্যতার যে স্ক্রিনিংটা সেটা আপনি পাস করেছেন। এখন আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনগণের ভোট। সবাই তো আসলে যোগ্য হলেই যেতে পারবে না। যারা যারা যোগ্য তাদের মধ্যে একটা ভোটিং সিস্টেম করে একজনকে সংসদে পাঠানো। তাই যারা সংসদে যেতে পারেনি তারা অযোগ্য, এই ধারণাটা ভুল। কারণ তারা যদি অযোগ্য হতেন, তাদের যদি সেরকম কোনো ক্রিমিনাল হিস্ট্রি থাকতো যেটা তাকে অযোগ্য করে, তাহলে তারা ইলেকশন কমিশনের কাছ থেকে বৈধতা বা বৈধ মনোনয়ন পেতই না। আমি নির্বাচনে অংশগ্রহণ করায় আমাকে নিয়ে যে ভুয়া অনেক কথা বলানো হতো বা মামলা দিয়ে যে ছড়ানো হতো, সেই জায়গাটা ব্লক হয়ে গেছে। কারণ ইলেকশন কমিশন এবং বাংলাদেশের যত পুলিশ বলেন, স্পেশাল ব্রাঞ্চ বলেন, ডিটেকটিভস বলেন, ডিজিএফআই বলেন, তাদের সমস্ত স্ক্রিনিংয়ে আমি যে আসলে একজন নিরপরাধ ভালো মানুষ এবং এমপি হওয়ার যোগ্য মানুষ সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। এটা একটা কারণ, আমার ব্যক্তিগত কারণ নির্বাচনে এবার আসার। দ্বিতীয় কারণ হচ্ছে, যেহেতু আমি 11 বছর ধরে আন্তর্জাতিক জায়গায় পলিটিক্যাল এডুকেটর হিসেবে কাজ করছি, আমার অনেক বছরের একটা গোল ছিল যে কখনো না কখনো আমি বাংলাদেশের সংসদে যুক্ত হয়ে এই দেশটা পরিবর্তন করতে অবশ্যই কাজ করব। যখন আমাকে নিয়ে একটা ভুয়া অপবাদ দেয়া হয়, তাদের কিন্তু একটা মূল উদ্দেশ্য ছিল আমার এই ক্যারিয়ার গ্রোথটা, আমার যে লক্ষ্যটা, সেটা যেন আমি কখনো না করতে পারি। সেই কারণেই যখন নির্বাচন শুরু হয় আমার কাছে মনে হয় যে আসলে যাদের উদ্দেশ্য ছিল আমাকে থামিয়ে দেওয়ার, তাদেরকে জিততে দেয়া যাবে না। সেই কারণেই আমি নির্বাচনটাতে অংশগ্রহণ করি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণ সেটা হচ্ছে নির্বাচনের সময়ে আমরা আসলে জনগণের জন্য কি কাজ করতে পারি সেই বিষয়ে ফোকাস না করে গঠনমূলক বিতর্ক, যার মাধ্যমে বোঝা যাবে যে আসলে কোন প্রার্থীর সক্ষমতা আছে দেশের পার্লামেন্টে বসে দেশকে উন্নত করার, সেই ধরনের কোনো বিতর্ক বা আলোচনা সাধারণত আমাদের দেশে হয় না। আমি কিন্তু এবার প্রার্থী হয়ে অনেকবার সেটার আহ্বান জানিয়েছি। এই কালচারটা আমি শুরু করতে চেয়েছি আমাদের দেশে। দেখুন, আমার এই আহ্বান জানানোর পরে আপনারা দেখেছেন যে জামাতের যিনি আমির আছেন, একই আহ্বান তিনি আমাদের এখনকার যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তাকেও করেন। তাহলে এই যে সংস্কৃতিটা, এটা কিন্তু আমি শুরু করে দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আরো একটা মজার বিষয় দেখুন, রাজনৈতিক শিষ্টাচার। একজন প্রার্থী অপর প্রার্থীর শত্রু না। আসলে যে আমাদেরকে মিলেমিশে দেশটাকে সুন্দর করতে হবে, এই যে বার্তাটা আমি চেয়েছি এবারের নির্বাচনে ছড়িয়ে দিতে। আমাদের যিনি প্রার্থী ছিলেন মির্জা আব্বাস সাহেব, আরেকজন যিনি ছিলেন পাটোয়ারি, যাকে মানুষ বলে যে রেজ বেইট করে, মানে অন্য একজন মানুষকে বারবার আক্রমণ করে কিংবা কুকথা ছড়িয়ে তিনি তার একটা নিজস্ব ফ্যান বেস বানিয়ে ফেলেছেন, যেখানে অনেকে ভাবছেন বাহ বাহ তার তো অনেক সাহস, তাহলে তাকে ভোট দেই। এই যে একটা নোংরা খেলা, এটা যে আসলে স্বাস্থ্যকর না, সেটা বোঝানোর জন্য আমি কিন্তু মির্জা আব্বাস এবং পাটোয়ারি দুইজনকেই আমন্ত্রণ জানিয়েছি এবং একজনের সাথে দেখা করেছি, আরেকজনের জন্য সময় স্বল্পতার কারণে দেখা করতে পারিনি। কারণ আমি তাকে, পাটোয়ারিকে যখন ফোন দিয়েছি তিনি হয়তো ব্যস্ত ছিলেন,
তিনি আমাকে যখন ফোন দিয়েছেন আমি হয়তো ব্যস্ত ছিলাম, যে কারণে নির্বাচনের আগে আসলে দেখা হয়ে ওঠেনি। তবে আমি অবশ্যই মির্জা আব্বাস সাহেব এবং পাটোয়ারি সাহেব দুইজনকেই শুভেচ্ছা জানিয়ে ফুল দেব, কারণ এই নির্বাচনে হেরে যাওয়া মানে কিন্তু রাজনীতিবিদ হিসেবে হেরে যাওয়া নয়। তো দুইজনকে আমি তাদের এই যে সুন্দর একটা কম্পিটিশনের মাধ্যমে তারা গিয়েছে, এই স্ট্রেস থেকে ফাইনালি তারা মুক্ত, সে কারণে আমি দুইজনকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। আমি যে একটা রাজনৈতিক শিষ্টাচারের একটা কালচার সংস্কৃতি শুরু করলাম, আমি জিতে যাই বা হেরে যাই, আমার হাত থেকে আমার লিফলেটটা আমি একজন প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাস সাহেবের হাতে তুলে দিয়েছি, তিনি আবার আমি যে নবীন রাজনীতিবিদ এসেছি আমার হাতে তার লিফলেটটা তুলে দিয়েছে। এই যে দুইজনের মধ্যে একটা সৌহার্দ্যের জায়গা, এটা হয়তো ভবিষ্যতে আপনারা দেখবেন অন্য এমপি প্রার্থীরাও ফলো করবে। সো এই কিছু কিছু চেঞ্জেস, সংস্কার আমি শুরু করতে চেয়েছি এইবারের নির্বাচনে অংশগ্রহণ করে। আর মিরাকল ঘটে যেতেই পারে, আল্লাহ যখন বলে হও তখন সৃষ্টি হয়ে যায়। তো একটা চিন্তা মাথায় ছিল যে আল্লাহ যদি চায় তখন কিন্তু আসলে যে কোনো মানুষের পক্ষেই জিতে যাওয়া সম্ভব। তো আমি একেবারেই হারার উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম তা না, একটা চমকের আশা ছিল, কিন্তু আমার মূল গন্তব্য আসলে ছিল সংস্কার, রাজনৈতিক সংস্কার, জনগণের মননের সংস্কার। সেটা 100% না হলেও আমি মনে করি 50% তো আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আরো একটা বড় বিষয় হচ্ছে নির্বাচনের ঠিক আগের দিন, আগের রাতে আমি আমাদের দেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজনকে তাদের দুইজন বলছি আসলে এই দুই জায়গায় উদ্দেশ্য করে আমি একটি জিডি করেছি তাদের দায়িত্বে অবহেলার কারণে। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা অ্যাক্টিভ থাকা অবস্থায় অনেক মানুষ মবের শিকার হচ্ছে, অনেক মানুষ হত্যা হচ্ছে রাজনীতি করতে এসে, অথচ তারা সেই জায়গাটায় আসলে শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত না করে আলু পেঁয়াজের আড্ডা দিয়ে বেড়াচ্ছে। এটা যে কি পরিমাণের কুৎসিত ছিল দেখতে। এবং শেষ পর্যায়ে এসে একজন নারী প্রার্থী, নারী এমপি প্রার্থী, যার নাগরিক অধিকার ছিল সরাসরি ব্যক্তিগত সিকিউরিটি পাওয়ার, সবাইকে দিয়ে শুধুমাত্র একজন নারী যার সাহস আছে, ভোকালিটি আছে, যে সরকারের সাথে কাজ করছে এমন মানুষরাও ভুল করলে সেটা দেখিয়ে দেওয়ার, সংশোধন করতে বলার, শুধুমাত্র তার সেই সাহসের কারণে তাকে কিন্তু সেই ব্যক্তিগত নিরাপত্তাটা দেয়া হয়নি, যার ফলে আমার প্রচারণাও অনেকটা ব্যাহত হয়েছিল। এবং আমাদের দেশের মানুষ এবং প্রশাসন অনেক সময় ভয় পায় বা জানে না যে আপনি চাইলে একজন মন্ত্রণালয় বা একজন উপদেষ্টার বিষয়েও আইনকে অবগত করতে পারেন। সেই জায়গায় সচেতনতা ও জবাবদিহির সংস্কৃতি তৈরি করার জন্য ঠিক নির্বাচনের আগের রাতে আমি রমনা থানায় একটা জিডি করি, যেটা হয়তো ইতিহাসে একটা রেকর্ড হয়ে থাকবে। এই জিডির মাধ্যমে আমি আসলে তাদের কোনো ক্ষতি করতে চাই না, তাদের এগেইনস্টে কোনো স্টেপও নিতে চাই না। এটা শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য যে আপনার একজন নাগরিক, সচেতন নাগরিক হিসেবে অধিকার আছে, যাদেরকে আপনি আপনার জনপ্রতিনিধি মনে করেন, যারা এই দেশটাকে চালায়, তাদের গাফিলতিগুলো দেখিয়ে দেওয়ার আইনিভাবে। তারা জনগণের সেবক, জনগণ তাদের সেবক না। তারা দায়িত্ব নিয়েছে জনগণকে সেবা দেওয়ার, জনগণকে নিরাপদ রাখার। জনগণ তাদেরকে জি হুজুর আমি আপনাকে ভয় পাবো, আপনার ভুল ধরাতে পারবো না, তেমন কোনো দায়িত্ব নেয়নি, তেমন কালচার থাকা উচিত না। তো এই যে অনেকগুলো সংস্কার, এগুলো কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় শুনে আপনারা অবাক হবেন, ঢাকা 8-এ আজ পর্যন্ত কোনো নারী এমপি ছিল না, ইতিহাসে ছিল না। বাংলাদেশ যেই দেশটি 50 বছরের উপরে স্বাধীন, যেই দেশে আমরা নারীদেরকে আসলে পরিবারতন্ত্রের মাধ্যমে, মানে তার বাবা কিংবা স্বামী সেই পরিচয়, একজন পুরুষের পরিচয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী পর্যন্ত হতে দেখেছি, সেখানে নারীর নিজস্ব পরিচয়ে ঢাকা 8 যেই জায়গাটাতে আসলে আমাদের দেশের অনেক শক্তিশালী জায়গাগুলো নিয়ন্ত্রণ হয়, সেখানে আমরা কখনো কোনো নারীকে এমপি হতে দেখিনি। ইনফ্যাক্ট নিরাপত্তার অভাবে নারীরা এই জায়গায় সাধারণত নারী প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করে না। একজনের নাম আমি জানতে পেরেছি, যিনি অনেক বছর আগে অংশগ্রহণ করেছিলেন, তিনি 100টি বা তারও কম ভোট পেয়েছেন।
এই জায়গায় এই যে আমি 608 ভোট পেয়েছি, বিএনপি সকল ভোট বাদ দিয়ে, জামাতের সকল ভোট বাদ দিয়ে, আওয়ামী লীগের সকল ভোট বাদ দিয়ে এই যে 608 ভোট, এটা আসলে একটা ইতিহাস রচনা। সেখানে জামানত বাজেয়াপ্ত হলেও ইতিহাসে কোনো নারী এই পরিমাণের ভোট এই আসন থেকে পায়নি। অথচ এই আসনেই কিন্তু সমস্ত নারীদের জন্য স্কুল কলেজ, এই আসনেই মানুষ নারী বান্ধব জায়গা চায়। অথচ সেই জায়গায় নারীর ভয়েসটা, নারীর অধিকার নিয়ে কথা বলার মতন কোনো প্রার্থী আমরা দীর্ঘ সময় ধরে, 50 বছরের ঊর্ধ্ব সময় ধরে দেখিনি। আমি আশা করি আমি হেরে গেলেও, নির্বাচনে হেরে গেলেও রাজনীতির জায়গায় আমি জিতে যাব এবং ভবিষ্যতে হয়তো আমরা দেখব অনেক অনেক নারী সাহস করে এগিয়ে আসছে এবং তাদের সুরক্ষা দিতে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারাও ইনশাআল্লাহ তৎপর হবেন, কারণ তারা দেখেছেন একজন নারী তার আওয়াজ তুলেছেন। সো আমার এই এমপি নির্বাচন নিয়ে আমি একেবারে অখুশি না। আমি আসলে আলহামদুলিল্লাহ যতটুকু আমার জায়গা থেকে করতে পেরেছি সেটা নিয়ে আমি অনেক হ্যাপি। এবং এই যে টাকা খরচ করে নির্বাচন, এই জায়গাটা তো আমি সংস্কার চাই। আমি চাই আমার সমাজের নারীরা এমপি প্রার্থী হতে আসবে, এমপি হতে আসবে, যার মধ্যে দেশপ্রেম আছে, যার মধ্যে আসলে রাজনৈতিক প্রজ্ঞা আছে, দেশ পরিচালনা করার, বাজেট পাশ করার, আইন প্রণয়ন করার, পলিসি ভিত্তিক কাজ করার সক্ষমতা আছে, জ্ঞান আছে, স্পৃহা আছে, যার মধ্যে অনেস্টি আছে। সেরকম নারীরা এগিয়ে আসবে এবং টাকার অভাবে তারা বসে থাকবে না। আমি চাই কৃষকের ছেলে, দিনমজুরের ছেলে, এই এলাকার একজন রিক্সাওয়ালার ছেলে কিংবা একেবারেই হত দরিদ্র পরিবারের কোনো ছেলে বা মেয়ে এমপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জয়ী হবে। এই যে আমার অনেক অনেক খরচ করে নির্বাচন করার যে নিয়ম, যে ব্যানার না দিলে, পোস্টার না দিলে কেউ মনেই করে না যে তিনি সিরিয়াস ক্যান্ডিডেট, কিংবা মনে করে নির্বাচনের আমেজই আসেনি, সেই জায়গাটায় একটা সংস্কার করার আমার উদ্দেশ্য ছিল এইবারের নির্বাচনে এবং আমার মনে হয় আমি সেটা করতে পেরেছি। মেঘনা আলম যে 608টি ভোট পেয়েছেন, সেখানে কিন্তু কোনো পোলিং এজেন্টও ছিল না। এখন আপনি বলবেন কেন পোলিং এজেন্ট আপনি কেন দিলেন না, তাহলে আপনি নির্বাচনে কেন এসেছেন? পোলিং এজেন্টের কাজ কি জানেন? তারা কিন্তু ভোট গ্রহণ এই ধরনের কোনো কাজ করে না। নির্বাচন পরিচালনা করার কাজ হচ্ছে ইলেকশন কমিশনের। পোলিং এজেন্ট সেখানে শুধু দেখে নির্বাচনটা স্বচ্ছ হলো কিনা। তাহলে তো একটা প্রশ্ন আসে যে ইলেকশন কমিশনের মানুষদেরকে কি তাহলে কিনে নেওয়া যায়? কেন আমরা তাদেরকে বিশ্বাস করতে পারছি না যে তারা স্বচ্ছ নির্বাচন করবে? তার মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটায় বিশ্বাসের এবং সততার একটা ঘাটতি আছে। এবারও যে নির্বাচনগুলো হয়েছে আমরা সেখানে দেখেছি এবং আমাদের কাছে সাক্ষী আছে যে নির্বাচন কমিশনের মানুষের সাথে পোলিং এজেন্টরা মিলে অনেক জায়গায় জালিয়াতি করার চেষ্টা করেছে, ভুলভাল বাতিল হয়ে যাওয়া ভোটকে কাউন্ট করার চেষ্টা করেছে, কিংবা যে সিল দেওয়ার যে ব্যালট পেপারগুলো ছিল সেগুলো মানুষ ছাড়াই সিল দিয়ে ভোট বাড়ানোর চেষ্টা করেছে। তাহলে এই যে নোংরামিটা হয়, এটা যদি না হতো তাহলে তো আসলে পোলিং এজেন্ট দেওয়ার কোনো প্রয়োজনই হতো না। ইলেকশন কমিশন নিজের মতো নির্বাচন করে একটা রেজাল্ট দিত, আপনি সেটাকে, আমরা যেমন বোর্ড পরীক্ষা দিই রেজাল্টটাকে যেমন মেনে নিই সেরকম মেনে নিতাম। সো আমি চাই আগামীতে নির্বাচন স্বচ্ছ হোক এবং নির্বাচনের যে খরচটা সেটা রাষ্ট্র বহন করুক। অনেক উন্নত দেশে কিন্তু তাই হয়। রাষ্ট্র যখন খরচ বহন করে তখন সমাজের মেহনতি মানুষরা, সমাজের আসল প্রকৃত দেশপ্রেমিক মানুষরা এই সব জামানত দেওয়ার হারাবার ভয়, কিংবা পকেটে টাকা নেই, কিংবা অনেক খরচ করতে হবে, কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করতে হবে, এই ভুল প্রথাগুলো থেকে বের হয়ে সত্যিকার অর্থেই তার জ্ঞান শেয়ার করবে, সত্যিকার অর্থেই মানুষের প্রতি তার যে ভালোবাসা সেটা শেয়ার করবে এবং তার ভিত্তিতেই আমরা পাবো যোগ্য একজন এমপি। তাই আজকের মতন আমার লাইফটা এখানেই সংক্ষিপ্ত রাখছি। আমি বিশ্বাস করি শুধুমাত্র জানুয়ারির 22 থেকে ফেব্রুয়ারির 10 এই যে কয়েকটা দিন, এর মধ্যেই একেবারে 0 টাকা খরচ করে আপনারা যে মেঘনা আলম সম্পর্কে জেনেছেন সেটা আমার রাজনৈতিক জীবনে, মূলধারার রাজনৈতিক জীবনে বাংলাদেশে একটা সুন্দর অভিষেক ছিল, অনেকগুলো সংস্কারের মধ্য দিয়ে। সামনে আমি রাজনীতির ময়দান থেকে কোথাও যাচ্ছি না ইনশাআল্লাহ, কারণ এই দেশ
একটা সময় মনে হতো যে আমরা তো সমাজের এলিট শ্রেণীর মানুষের সাথে থাকি, আমরা তো সমাজে একটা সেফটি নেটের মধ্যে থাকি, আমরা প্রয়োজনে অনেক বিদেশ ভ্রমণ করি, তাহলে বাংলাদেশে যে অনেক সমস্যাগুলো আছে সেগুলো হয়তো আমরা কখনো নিজে ফেস করব না। কিন্তু একটা সত্যি কথা কি জানেন, যখন একটা বনে একটা ছোট জায়গায় একটা গাছে আগুন লাগে, আপনি যদি সেটাকে নিয়ন্ত্রণ না করেন, আলটিমেটলি সেই আগুনটা সব জায়গায় ছড়িয়ে যায় এবং বিশাল ধ্বংসের সৃষ্টি করে। আপনারা যারা এখন ঘরে নিরাপদ বসে থাকেন এবং অন্য কাউকে বিপদে দেখে হাসাহাসি করেন, আপনারা যদি আসলে এক হয়ে দেশটাকে সংস্কার না করেন, কখন আসলে এই আক্রমণগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনাকে রক্ষা করার কেউ থাকবে না, আপনি টেরও পাবেন না।